ফ্রান্সের ২৬ জনের বিশ্বকাপের স্কোয়াড আপনি এরই মধ্যে পেয়ে গেছেন, সেটা এতক্ষণে হয়তো আপনার মুখস্থ হয়ে গেছে। কিন্তু দিদিয়ের দেশর এই ২৬ জনের স্কোয়াডে মিসিং কি কেউ আছে? এই দলটা কত দূর যাবে বিশ্বকাপে? অনেকের মতেই এরাই সবচেয়ে বড় ফেভারিট এইবারের বিশ্বকাপের। কিন্তু কেন তাদেরকে ফেভারিট বলা হচ্ছে? কিন্তু ফ্রান্স কি আসলে সেই তকমাটা ধরে রাখতে পারবে? ফ্রান্সের কি কোনো জায়গায় দুশ্চিন্তার কিছু আছে? আপনি যদি স্পেশালি স্কোয়াড দেখেন ফ্রান্সের, তাহলে আপনি সম্ভবত এই ধারণাটা পুরোপুরি উড়িয়ে দেবেন। তাদের যেসব ফরওয়ার্ডস আছে, তারপরে ফ্রান্সের আরেকটা বিশ্বকাপ জিততে পারার কথা। মানে গত দুটো বিশ্বকাপের পারফরমেন্সই দেখুন না। দিদিয়ের দেশও প্রথমবার ২০১৪ বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন, পটেনশিয়াল চ্যাম্পিয়ন জার্মানির কাছে তারা হারলো। 18 বিশ্বকাপে তারা জিতলো, 22 বিশ্বকাপে তারা জেতা থেকে অল্প দূরে ছিল। সেই ফ্রান্স এইবার আরো একবার বিশ্বকাপে যাচ্ছে এবং তারা ফেভারিট হয়ে যাচ্ছে, হট ফেভারিট। অনেকের মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে সবচেয়ে বড় ফেভারিটটা এই ফ্রান্স। চলুন আমরা ফ্রান্সের স্কোয়াডটা দেখি। ফ্রান্সের স্কোয়াডটা দেখার আগে দিদিয়ের দেশও আসলে কি বলছেন সেটাও আমাদের বোঝা দরকার। তিনি বলছেন যে এটা নট নেসেসারিলি ২৬ জন সেরা ফ্রেঞ্চ ফুটবলারের লিস্ট। তিনি বলছেন রাদার তার কাছে মনে হয়েছে কম্বিনেশন ঠিক করার জন্য তার এই ফুটবলারদেরকে দরকার ছিল। It's a squad, not necessarily the 26 best players. It's about balance and how the team comes together. এই যে টিমটাকে কামস টুগেদারের কথা বলছেন দিদিয়ের দেশও, এই জায়গাতেই আসলে দিদিয়ের দেশের সবচেয়ে বড় ম্যাজিক। তার কাছে সুপারস্টার ২০১৪ সালেও ছিল, 18তেও ছিল, 22এও ছিল। ফ্রান্সের যে ফুটবলিং সিস্টেম, সেখান থেকে প্রতি বছর এইরকম ঝাঁকে ঝাঁকে ফুটবলার বের হয় এবং যে ফুটবলাররা ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছে। মানে এই যে ২৬ জনের স্কোয়াড দিদিয়ের দেশও ডেকেছেন, তার ভেতরে ৯ জন ফুটবলারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন। এত বেশি সংখ্যক প্লেয়ার কোনো একটা নির্দিষ্ট দেশ থেকে আর কোনো দেশের নাই। এখানে আপনি বুঝতে পারছেন যে ফ্রান্সের আসলে শক্তি কতখানি। তাই তিনি বলছেন, বা দিদিয়ের দেশের জোর হচ্ছে গেম ম্যানেজমেন্টের উপরে, প্লেয়ার ম্যানেজমেন্টের উপরে, রাদার দ্যান ট্যাকটিক্যাল অনেক বেশি কলা কৌশলের থেকে। তো সেই দিদিয়ের দেশও যে গোলকিপারদের ডেকেছেন দলে ৩ জন, তার ভেতরে খুব অনুমিতভাবে চমক নাই, কিন্তু চমক আবার আছেও। মানে মাইক ম্যানিও এইবার এসি মিলানে যে একটা মৌসুম কাটিয়েছে, সেটা এসি মিলানের জন্য ভালো না হলেও মাইক ম্যানির জন্য খুবই ভালো। তার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে এটা। রবিন রিজের এই জায়গায় একটা চমক আছে, তরুণ লসের গোলকিপারকে তিনি দল ডেকেছেন। আর এই সাম্বা, যিনি ২০১৪ সালে ফ্রেঞ্চ নাগরিকত্ব নিয়েছিলেন এবং তারপর তিনিও বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। এই ৩ জনের কারোরই বিশ্বকাপের অভিজ্ঞতা নাই, কিন্তু এটা বড় কোনো ফ্যাক্টর হিসেবে দেখার কোনো কারণ নাই, কারণ এর আগ পর্যন্ত ফ্রান্সের গোলবারের নিচে উগো লরিস অনেক লম্বা সময় ধরে সার্ভ করে গেছেন। সেকেন্ড চয়েস গোলকিপার যারা ছিলেন, তারা ওইখানে আর এইবার স্কোয়াডে জায়গা পান নাই। রাদার একেবারে ফ্রেশ সেটআপ নিয়ে ফ্রান্স কোচ যাচ্ছেন বিশ্বকাপে। মানে শাভিলিয়ারকে রাখার একটা কথাবার্তা শোনা ছিল, কিন্তু সেই জায়গাতে রিসের পরে ঢুকে গেছেন। ফ্রান্সের ডিফেন্ডার্স যারা, এইখানে প্রতিটা পজিশনে তার মানে দিদিয়ের দেশের কাছে অপশনস আছে। তিনি চাইলে অনেক রকম সিস্টেম ফলো করতে পারেন। মানে লুকাস দিনিয়ের কথাটা আবার এর ভেতরে আলাদা করে বলা যেতে পারে। ২০১৪ বিশ্বকাপে এই ভদ্রলোক স্কোয়াডে ছিলেন, ২০১৮তে থাকতে পারেন নাই, ২০২২ বিশ্বকাপে তিনি থাকতে পারেন নাই, মাঝে ২০২১ ইউরোতে ছিলেন, তিনি ২০১৬ ইউরোর স্কোয়াডেও ছিলেন। দিদিয়ের দেশও আবার সেই অ্যাস্টন ভিলার ফুটবলারকে দলে নিয়ে এসেছেন, যিনি এই দলটাকে মানে অ্যাস্টন ভিলাকে নিয়ে ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি লুকাস দিনিয়েকে জায়গা দিয়েছেন। মালো গুস্তো রাইট ব্যাক পজিশনে একটা অ্যাডেড ফিচার ধরতে পারেন আপনি। মানে জুলস কোন্ডে আর মালো গুস্তোর ভিতরে কে আসলে রাইট ব্যাক হবেন ফ্রান্সের, এইটা একটা প্রশ্নই বটে। লুকাস এর্নান্দেজ, থিও এর্নান্দেজ দুজনে সুযোগ পেয়েছেন। মানে থিও এর্নান্দেজের ব্যাপারটা তো একটু ইন্টারেস্টিং, যে তিনি সৌদি প্রো লিগে খেলেন, আল হিলালে খেলেন, তো তাকেও দিদিয়ের দেশও দলে রেখেছেন। এটা অনেকে ভেবেছিলেন যে হয়তো এই এর্নান্দেজের দুজনের একজন থাকবেন বা দুজনই বাদ পড়তে পারেন, কিন্তু দিন শেষে ২ এর্নান্দেজ ব্রাদারই এখানে আছেন। লুকাস এর্নান্দেজ পিএসজিতে নিয়মিত সুযোগ পান না, কিন্তু তারপরও 18 বিশ্বকাপ জয়ী ডিফেন্ডারকে তিনি দলে রেখেছেন। ইব্রাহিমা কোনাতে লিভারপুলের হয়ে প্রায় প্রতিটা ম্যাচ তিনি খেলেছেন, যদিও লিভারপুলের সময় ভালো যায় নাই, কিন্তু ইব্রাহিমা কোনাতে তিনি এই দলটায় আছেন। ইব্রাহিমা কোনাতের সঙ্গে এই জায়গায় যদি আমরা দেখি উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, এই ফুটবলারদের ভেতরে আপনি যদি সেন্টার ব্যাক পার্টনার খুঁজতে যান, উইলিয়াম সালিবা সেখানে থাকার কথা। মানে উইলিয়াম সালিবা এবং দায়ত উপামেকানো, এই দুজনের থাকার প্রবাবিলিটি অনেক বেশি, কারণ উপামেকানো চ্যাম্পিয়ন্স লিগে বা বুন্দেস লিগায় যে পারফরমেন্স দেখিয়েছেন, যদিও উপামেকানো বরাবরই সমালোচনার শিকার হয়েছেন। আর সালিবার ব্যাপারটা হচ্ছে, সালিবাকে নিয়ে আবার সমালোচনা দিতে দেশও নিজে করেন, তার কিছু ফিচার সম্ভবত কোচের পছন্দ হয় না। কিন্তু আমরা ধরে নিতে পারি যে উইলিয়াম সালিবা আর উপামেকানো এটার উপরেই বা এই জুটি
কোয়ালিটির উপরে ভরসা রাখতে যাচ্ছেন কোচ, আর সেটা যদি না হয় তাহলে হয়তো সেই জায়গায় ইব্রাহিমা কোনাতের একটা স্পট থাকতে পারে। ক্রিস্টাল প্যালেসের লেক রয়কেও তিনি এই স্কোয়াডে রেখেছেন, এটা একটা ইন্টারেস্টিং পিক আপ হিসেবে আপনি ধরতে পারেন। তবে এই সব নামের ভিড়ে সেন্টার ব্যাক পজিশনে বা ডিফেন্সিভ কোনো রোলে তার দেখার সম্ভাবনা আমার কাছে ক্ষীণই মনে হয়। এরপরে যাই মিডফিল্ডারদের রোলে। মিডফিল্ডারের সংখ্যায় ফ্রান্স টিমে কম, মানে যে কথাটা দিদি দেশও বলার চেষ্টা করছেন, তিনি টিমে ব্যালেন্স রাখতে চান। ফরওয়ার্ডের সংখ্যা দেখবেন আর এইখানে মিডফিল্ডারের সংখ্যা দেখবেন, মিডফিল্ডারের সংখ্যা আসলেই কম। যদিও অনেক মিডফিল্ডার আছেন যারা ফরওয়ার্ড লিস্টে ঢুকে গেছেন, সেটা পরে বোঝা যাবে। এনগোলো কন্তে 35 বছর বয়সী মিডফিল্ডার আরো একবার ফ্রান্স দলে আছেন, এবং তাকে আসলে তিনি মানে দিদির দেশে কতখানি ভরসা করেন এটা বুঝতে পারবেন আপনি 2024 ইউরো দেখতে। 2024 যখন তিনি সৌদি লিগে খেলছেন সেই সময় তাকে তিনি দলে নিয়ে এসেছিলেন এবং সেই ইউরোতে তিনি ভালো করেছিলেন। এইবারও বিশ্বকাপের আগে যে দলগুলো ফ্রেন্ডলি ম্যাচেস আপনি দেখেছেন সেইগুলোতেও এনগোলো কন্তের প্রেজেন্স ছিল দেখার মতো। তাই এনগোলো কন্তে যে বিশ্বকাপ দলে থাকছেন এটা মোটামুটি জানা ছিল। তার ওই লিডারশিপ ক্যাপাসিটি, তার যে লিড দেওয়া মিডফিল্ডে বা তার ওই রান, আমি জানি না 25 বছর বয়সে তিনি ওই রানটা কতখানি নিতে পারছেন, কিন্তু দিদির দেশও বিশ্বাস করেন যে এই এনগোলো কন্তে যিনি আবার ফেনারবাচেতে ফিরেছেন তাকে দিয়ে তার কাজ হবে। মানু কোনে একটা ইন্টারেস্টিং পিক, আরো একটা যাকে নেওয়া হয়েছে। এস রোমার এই ফুটবলার 1 বছর আগে ফ্রান্স এই রাডারেও ছিলেন না, কিন্তু তিনি এই এক মৌসুম জুড়ে যে পারফরমেন্স দেখিয়েছেন আর করেছেন তারপর তাকে আর অ্যাভয়েড করেন নাই দিদির দেশ। এবং হতে পারে এইবারের এই বিশ্বকাপে মানু কোনে এই ফ্রান্সের স্টার্টিং ইলেভেনে ঢুকেও যেতে পারেন। তার বল কন্ট্রোল এবং একই সঙ্গে অপোনেন্টের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি, এইটা আলাদা করে দিদির দেশর নজর কেড়েছে বলে বেশিরভাগ লোকে মনে করেন। তাই এইরকম ফিচারের একজন মিডফিল্ডার দরকার ছিল ফ্রান্স টিমের। ওই ব্যালেন্সের কথা চিন্তা করলে মানু কোনে ইজ দ্য ব্যালেন্স। এনগোলো কন্তেরা তো অবশ্যই। এরপর আছেন আদ্রিয়ান রাবিও। আদ্রিয়ান রাবিও এই মার্চ মাসেও ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে ফ্রান্সের খেলা যারা দেখেছেন তারা জানেন আদ্রিয়ান রাবিওর ইম্প্যাক্ট আসলে কতখানি। এই আদ্রিয়ান রাবিও আরো একটা বিশ্বকাপে যাচ্ছেন এবং এই দলের ইম্পর্টেন্ট পিস হয়ে যাচ্ছেন। অরেলিয়ান শুয়েমেনি এখন লিডার, মানে রিয়াল মাদ্রিদ তার অবস্থা যতই বাজে হোক না কেন, মানে বাজে বলতে বোঝাতে চাইছি তার টিমমেটদের সঙ্গে তার সম্পর্ক যেমনই হোক না কেন, ফ্রান্স টিম অরেলিয়ান শুয়েমেনি ছাড়া কল্পনাও করা যায় না। যদিও তার টিমমেট এডওয়ার্ড কামাভিঙ্গা নাই, তাকে নিয়ে দুঃখ প্রকাশও করেছেন ফ্রেঞ্চ কোচ, কিন্তু কিছু করার নাই। ওয়ারেন জাইর এমেরি আরো একটা ইন্টারেস্টিং মিডফিল্ডার। মানে ওয়ারেন জাইর এমেরি গত বছর এইরকম সময়ে ফ্রান্সের আন্ডার 21 টিমে তিনি ড্রপ করেছিলেন। একটা সময় ন্যাশনাল টিমে রাডার ছিলেন, পরে বয়স ভিত্তিক দলে তাকে ফেরত পাঠানো হয়েছিল একটা লম্বা ইনজুরি পরে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ বা ফ্রেঞ্চ লিগে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা এই 21 বছর বয়সী মিডফিল্ডারকে আবারও ফ্রান্স জাতীয় দলে তো এনেছেই, বিশ্বকাপ দলেও তিনি যাচ্ছেন। তাকে আপনি রাইট সাইডের মিডফিল্ড জুড়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, তার মেধার কথা কম বেশি সবারই জানার কথা। মিডফিল্ডার থেকে ফরওয়ার্ডস, এই জায়গা হচ্ছে স্টারেড ফরওয়ার্ড লাইন। এখানে অবশ্য প্রথম নামটাই আকলিশ, যিনি মোনাকোর ফরওয়ার্ড, এবং তিনি আসলে মূলত নজর কেড়েছেন চ্যাম্পিয়ন্স লিগে যখন মোনাকো পিএসজির খেলা হয়েছে ওই ম্যাচগুলোতে। তাকেও দিদির দেশও পার্সোনালি পছন্দ করেন, তাকেও বিশ্বকাপে তিনি নিয়ে যাচ্ছেন। এছাড়া ব্র্যাডলি বার্কোলা দুর্দান্ত ফর্মে ছিলেন, ইনজুরি মাঝখানে একটু বাগড়া বাঁধিয়েছিল, তারপর আবার ফিরেছেন, কিন্তু এখন পিএসজির যে স্টার্টিং ইলেভেন সেখানে নিয়মিত আছেন এমনটা বলা যাবে না। রায়ান শেরকি ম্যানচেস্টার সিটির ফুটবলার, অপার মেধার অধিকারী, তিনি যে কোনো সময় গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। আপনি চিন্তা করুন রায়ান শেরকির জায়গা স্টার্টিং ইলেভেনে আমরা দিতে পারবো না ফ্রান্সের, একটু পরে আমরা ইলেভেনটা মেলাবো। উসমান দেমবেলের এটা তৃতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। 18 বিশ্বকাপে ছিলেন, 22 বিশ্বকাপে ছিলেন এবং এইবারও তিনি আছেন। যদিও আগের 2 বিশ্বকাপে তিনি ওইভাবে পারফর্ম করতে পারেন নাই, এইবার দেমবেলের কাছ থেকে ওই পারফরমেন্সটা ফ্রান্সের দরকার হবে। ডেজিরি দুয়ের কথা আলাদা করে বলার কিচ্ছু নাই, তিনি সম্ভবত স্টার্টিং ইলেভেনেই থাকছেন। ওলিজে, এরপরে কিলিয়ান এমবাপে, জা ফিলিপ মাতেতা, মার্কাস তুরাম, এই নিচের 2টা নাম ইন্টারেস্টিং। মার্কাস তুরামকে রাখা হয়েছে। মার্কাস তুরাম এই মার্চের আগ পর্যন্ত খুব বাজে ফর্মে ছিলেন, কিন্তু একদম সময় মতো তিনি তার ফার্স্ট গিয়ারে আবার চলে গেছেন। মার্কাস তুরাম হয়তো ওই দলের স্ট্রাইকারের ভূমিকায় থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। জা ফিলিপ মাতেতাকে রাখার অন্যতম কারণ সম্ভবত তার হাইট। তিনি এর আগে মানে গত বছর অক্টোবরে তার ফ্রেঞ্চ ন্যাশনাল টিমে ডেবিউ হয়েছিল, 25 বছরের পরে গিয়ে 26 বছর বয়সে। এইটা তখন লোকে ভেবে নিয়েছিলেন যে এইখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে যে তাকে হয়তো বিশ্বকাপে দিদির দেশ নিতে চান, এবং সেটা শেষ পর্যন্ত সত্যি হয়েছে। জা ফিলিপ মাতেতা ক্রিস্টাল প্যালেসের ফুটবলার, তিনিও বিশ্বকাপে যাচ্ছেন। এবার আমরা যদি সেই 11টা মেলানোর চেষ্টা করি যে আসলে দিদির দেশর
11 কেমন হতে পারে, কতগুলো সেট আসলে মেনে নিতে পারে। মাইক ম্যানিওর গোলকিপার হিসেবে কোনো সংশয় নাই, কিন্তু এই জায়গায় হয় লুকাস দিনি অথবা থিও হার্নান্দেজ, এই দুই লেফট ব্যাকের একজন হয়তো থাকবেন। অন্য সাইডে মালো গুস্তো বা জুয়েল কুন্ডে, দুজনের ভেতরে যদি আপনি অ্যাটাকিং সাইডটা বেশি চিন্তা করেন তাহলে তো মালো গুস্তোকে রাখতে হবে। দৌড়ের কথা বেশি চিন্তা করলে আমার ধারণা কোনাতে যদি খেলেন তাহলে মালো গুস্তো তার সঙ্গে খেলবেন, আর যদি কোনাতে না খেলে আদ্রিয়ান রাবিও খেলেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো জুয়েল কুন্ডেকে আমরা এই জায়গায় দেখতে পারি। উইলিয়াম সালিবা এবং উপামেকানোকে রাখা হয়েছে, ওই জায়গায় দেমবেলে, ওলিজে আর এমবাপে। এখন আমরা তো বললামই যে দেমবেলের কাছ থেকে একটা এক্সট্রা পারফরমেন্স দরকার হবে ফ্রান্সের, কারণ এমবাপেকে সবাই বোতলবন্দি করতে চাইবে এবং এতদিনে হয়তো অনেকে জানে যে এমবাপেকে কি করে আটকাতে হয়, যদিও এমবাপে একবার খেলা শুরু করে তাকে আর আটকানো যায় না। দুয়ে এই জায়গায় আরেকটা ট্রাম্প কার্ড, আর ওলিজে তো ওলিজেই ফ্রান্সের এই পুরো স্কোয়াডের সম্ভবত সবচেয়ে ইনফর্ম ফুটবলারটার নাম মিকেল ওলিজে। যদিও তিনি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটাতে পিএসজির কাছে যেভাবে ধরাশায়ী হয়েছেন, ওই একই পদ্ধতি আবিষ্কার করতে পারলে কেউ একজন হয়তো মিকেল ওলিজেকে আটকানোর সম্ভাবনা আছে। কিন্তু যে এমবাপেকে নিয়ে এত কথা হয় না যে এমবাপে একা কি করবেন বা কি, এমবাপেকে সামলানোই তো একটা ঝামেলার ব্যাপার। দ্বিতীয় দেশের জন্য এটা কোনো ঝামেলাই না। 2018 সালে তিনিই তো প্রথম এই এমবাপেকে সুযোগ দিয়েছিলেন, তার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবং এমবাপে যদি পৃথিবীতে একজনের কথা শোনেন তাহলে সেই কোচের নাম হচ্ছেন দিদিয়ের দেশম। তো সেই কোচ এবং সেই কোচের আন্ডারে এই হচ্ছে তার বিশ্বকাপের পারফরমেন্স। তার 14 ম্যাচের ভিতরে 12 গোল, 2টা অ্যাসিস্ট, 2টা বিশ্বকাপ খেলেছেন, 1 বিশ্বকাপ জিতেছেন, 1 বিশ্বকাপ জেতেন নাই, মানে ফাইনালে হ্যাটট্রিক করেছেন। একবার মনে করিয়ে দিই, আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু তবুও মনে করি 1 বিশ্বকাপ তিনি হ্যাটট্রিক করেছেন, তবুও তার বিশ্বকাপ জেতা হয় নাই, টপ স্কোরার ছিলেন। তো এই হচ্ছে কিলিয়ান এমবাপে ফিরিস্তি। এখন আপনি বলেন যে ফ্রান্স কেন বিশ্বকাপ জিতবে না? প্রচন্ড পরিমাণে যখন যদি তারা খেলে তাহলে তাদের পক্ষে বিশ্বকাপটা না জেতা হয়তো সম্ভব। দেনে ইউ নেভার নো। এই হচ্ছে ফ্রান্সের এইবারের বিশ্বকাপের গ্রুপ, এতক্ষণে নিশ্চয়ই মুখস্থ হয়েছে। এই হচ্ছে ফিক্সচার। সেনেগালের সঙ্গে তাদের প্রথম ম্যাচ 2002 বিশ্বকাপের মতোই, এরপরে তারা খেলবে ইরাকের সঙ্গে, এরপরে নরওয়ের বিপক্ষে। ফ্রান্সের প্রিপারেশন এত বেশি ভালো সেটা আপনি বুঝবেন যে তাদের এই বিশ্বকাপ শুরুর আগের দুটো ফ্রেন্ডলি ম্যাচের সিলেকশন দেখে। প্রথমটা তারা খেলবে আইভরি কোস্টের সঙ্গে, তারা প্রথম বিশ্বকাপের ম্যাচ খেলবে সেনেগালের সঙ্গে, যারা আফ্রিকা কাপ অফ নেশনস এর চ্যাম্পিয়ন। মানে চ্যাম্পিয়ন কিনা তো জানি না, কাগজে কলমে অবশ্য ওই পাশে মরক্কো চ্যাম্পিয়ন, কিন্তু আসলে খেলে তো চ্যাম্পিয়ন সেনেগাল। তারা সেনেগালের সঙ্গে খেলার আগে আইভরি কোস্টের সঙ্গে প্রিপারেশন ম্যাচ খেলবে, বা ফ্রেন্ডলি ম্যাচ আপনি বলতে পারেন। আইভরি কোস্ট বিশ্বকাপে আছে, এইটা তাদেরকে হেল্প করবে ওয়ার্ল্ড কাপে, কারণ তারা ওইভাবে প্ল্যান করেছে। এরপরে নর্দার্ন আয়ারল্যান্ড, তাদের গ্রুপে একটা ইউরোপিয়ান টিমও আছে, নরওয়ে। আর সেই হিসেব করলে ইরাক যারা প্লে অফ খেলে এখানে এসছে, তুলনামূলকভাবে এই 4 দলের ভেতরে ইরাককে আপনি দুর্বল ধরতে পারেন। তার মানে যে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার স্লট, এইটাও দিদিয়ের দেশও এবং ফ্রান্স এত সুন্দর করে সাজিয়েছে যে ফ্রান্সের কোনো কিছু আর বাইরে যাওয়ার সুযোগ নাই। মোটামুটি পরীক্ষার আগে যা যা পড়া সম্ভব সবচেয়ে ভালো প্রিপারেশন নিয়ে এইবার বিশ্বকাপে যাচ্ছে ফ্রান্স। তারপরে বিশ্বকাপে গেলে আবার অনেক সময় অনেক হিসাব নিকাশ পুরোপুরি উল্টে যায়, পাল্টে যায়, কিন্তু বেশিরভাগ লোকের মতে ফ্রান্স এবার বিশ্বকাপের ফেভারিট। কিন্তু তাদের দুশ্চিন্তার জায়গা হয়তো একটা হতে পারে যে মিডফিল্ডে তাদের প্লেয়ার সংখ্যা কিছুটা কম। মানে এই যে মিডফিল্ডারদের লিস্ট আমরা এই জায়গায় পেয়েছি বা দেখছি, এই জায়গায় প্লেয়ারদের বয়সও একটা সংখ্যার কারণ। মানে এনগোলো কন্তে 31, আদ্রিয়ান রাবিওর বয়স 35 কান্তে, আর হচ্ছে রাবিওর বয়স 31। এই জায়গায় সুয়েমেনির বয়স 26-27, আর জাইর এমিরির বয়স 21। তারা তরুণ, কিন্তু মেইন দুজন কন্তে অথবা রাবিও, এই দুজনের একজনের থাকতে হবে মিডফিল্ডে, নইলে আমার কাছে মনে হয় যে পাজলটা মেলে না। সেটা একটা কারণ হতে পারে, কিন্তু সবকিছু মিলে এমন একটা কম্বিনেশন দিদিয়ের দেশ খুঁজে বের করার চেষ্টা করবেন যেটা 2018 থেকে ডিফারেন্ট, যেটা 2022 থেকে ডিফারেন্ট, কারণ এটাই তার মুনশিয়ানা। প্রতিবার তিনি যান এবং সময়ের সঙ্গে মিলিয়ে তার কাছে যেসব প্লেয়ার্স আছে তার মধ্যে তিনি এমন একটা সিস্টেম তৈরি করেন যেটা ওই দলটাকে বিশ্বকাপে বরাবরই ভালো করতে বাধ্য করে। আপনার কাছে জানতে চাই, এই ফ্রান্সকে আপনি বিশ্বকাপে কত দূর যেতে দেখছেন?